ঠিক আছে, দেখো, আসো আমরা যেখানে বোর্ডে যাওয়ার দরকার বোর্ডে যাবো না, আর বইয়ে বইয়ে যা যা দাগাচ্ছে এগুলো দাগাও, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এমসিকিউ আর খ দিয়ে ভর্তি এই পুরা বই চ্যাপ্টারটা। আচ্ছা দেখো, এখানে আসলে ভূমিরূপ নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? পৃথিবীর বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম ভূমিরূপ কেন, সেটাই আসলে এখানে আলোচনা করা হয়েছে। যেমন তোমার কোথাও তো পাহাড়, কোথাও হচ্ছে সমতল ভূমি, আবার কোথাও হচ্ছে তোমার কি বলে, জলাভূমি, আবার কোথাও সমতল ভূমি, আবার পাহাড়। হ্যাঁ, এই একই পৃথিবীতে আসলে ভিন্ন ভিন্ন ভূমিরূপ কেন সৃষ্টি হইল, তাই হচ্ছে তোমার এই যে পরিবেশ ও ভূমিরূপ অধ্যায় 14 এর হচ্ছে প্রধান আলোচ্য বিষয়। হ্যাঁ, তো প্রধান আলোচ্য বিষয় তো এখানে নতুন নতুন কিছু শব্দ আছে, যেমন ট্যাকটনিক প্লেট। টেকটনিক প্লেট, এই টেকটনিক প্লেট কি চিনো তোমরা? টেকটনিক প্লেট কি চিনো? এটা কি? চিনি স্যার। আচ্ছা, আমাকে একটু বলো তো টেকটনিক প্লেট কি। ওই যে পৃথিবীর নিচে যে প্লেটটা থাকে যেটা হচ্ছে ধরে রাখে আর কি, পৃথিবী কি নিচে বলতে, হ্যাঁ অনেকটা তাই। মানে, হ্যাঁ। হ্যাঁ, আমাদের যেমন এই মহাদেশগুলা ভাগ ভাগ করা না, মহাদেশগুলা, হ্যাঁ বিভিন্ন মহাদেশ এরকম ভাগ করা না। তো এইরকম পৃথিবী আসলে ধারণা করা হয়, বা ধারণা না আসলেই এইরকম কত কত খণ্ডের সমষ্টি আসলে পৃথিবী। হ্যাঁ, এই যে ধরো মহাদেশগুলো যেমন আলাদা আলাদা, যদিও ইয়েকে তোমার হচ্ছে সাগরগুলোকে আলাদা রাখা হয়, কিন্তু টেকটনিক প্লেটের ক্ষেত্রে এই যে সারফেস, শুধু সারফেস না, একদম এটা নিচ বরাবর এরকম আলাদা আলাদা খণ্ড পরপর বসে পুরা পৃথিবীটা গঠিত, বা পৃথিবীর উপরের সারফেসটা গঠিত। বুঝতে পারছো? যখন ভূমিকম্প বা তোমার হচ্ছে মানে ভূমিকম্প হয় কেন, এই টেকটনিক প্লেট, এই প্লেটের সাথে এই প্লেট যখন ধাক্কা লাগে, তখনই আসলে এই পৃথিবীটা কেঁপে ওঠে, বা আমরা যেই সার্ফেসের উপরে মানুষ আছে সেই মানুষগুলো কেঁপে ওঠে। বুঝতে পারছো? এই টেকটনিক প্লেটের ধাক্কা, স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ, কি করলে এই টেকটনিক প্লেটটা ধাক্কা খায়, এই কোন তো, কারণে? এটা তো অনেক কারণে হতে পারে, যেমন ওই যে ভলকানিজমের কারণে হইতে পারে, নিচে যেই ম্যাগমা আছে গলিত, ম্যাগমা আছে, এই ম্যাগমাগুলো যখন উপর দিকে ওঠে, হ্যাঁ তখন হচ্ছে প্রচুর প্রেসারে উপরে ওঠে না, তো সেই ক্ষেত্রে ওই টেকটনিক প্লেট তো আসলে নড়ে যায়, নড়ে গেলে একটা আরেকটার সাথে ধাক্কা খেতে পারে। আচ্ছা, আমি তানহা, তানহা আসছে, তানহা আসছে, আবার রাফা গেছে। আচ্ছা ঠিক আছে, রিয়া, ঠিক আছে, মোটামুটি সবাই চলে আসছে, রাফাও চলে আসছে। ওকে, ঠিক আছে, সবাই একটু বই বই বের করে বসো। 14 অধ্যায়, মানে আমি 13 ভুলে বলছিলাম, এটা হবে 14 অধ্যায়। এই যে আবার ইয়ে চলে গেল না এখানে, মার্ক করে কি জায়গা আছে? ঠিক আছে, 14 অধ্যায়, তার মানে টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেট হচ্ছে পৃথিবীর সারফেসটা আসলে যেভাবে বিভক্ত, এরকম হচ্ছে বিভক্ত কতগুলো প্লেটে, সেইটাই হচ্ছে টেকটনিক প্লেট। তো আসলে পৃথিবীর ঠিক কতগুলা ভাগে বিভক্ত, এটাই হচ্ছে তোমার এক একটা টেকটনিক প্লেট। বুঝতে পারছো? তো পৃথিবীতে আসলে কতগুলা টেকটনিক প্লেট দিয়ে গঠিত, এইটা এখনো একদম আসল সংখ্যা পাওয়া যায় নাই। তবে ধারণা করা হয় যে 20 থেকে 40টা টেকটনিক প্লেট থাকতে পারে। হ্যাঁ, তবে এই 20 থেকে 40টারই সঠিক অবস্থান এখনো পাওয়া যায় নাই। তো তোমার সাতটা, সাতটা টেকটনিক প্লেটের আসলে নামকরণ করা হয়েছে, সাতটা। মানে তোমার আমাদের যে মহাদেশগুলো আছে না, এই মহাদেশগুলার তোমার মহাদেশগুলার কোনা ধরেই সাতটা টেকটনিক প্লেটে বা সাতটা অঞ্চলকে, এই অঞ্চলে এই পুরা পৃথিবীটা ভাগ করা আছে। তো এইভাবেই আসলে এই ভূমিরূপগুলো ব্যাখ্যা করা হয়। তো তোমরা তো আসলে আগে থেকেই জানো যে পৃথিবীর হচ্ছে 70% পানি, তাই তো? 70% পানি। তো 70% পানি কি পৃথিবীর ভেতরে পানি, নাকি পৃথিবীর কি মাঝখানে পানি? সারফেসে। সারফেসে, রাইট, সারফেসে। সারফেস মানে ক্ষেত্রফলে, পৃথিবীর যে সারফেস এরিয়া আছে বা পৃষ্ঠতল আছে, পৃষ্ঠতলের যে এরিয়াটা বা ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলের 70% হচ্ছে তোমার পানি, আর 30% হচ্ছে তোমার ভূমি। বুঝতে পারছো? তো এই 30% ভূমিতে আসলে আমরা থাকি, আর পানি বাকিটুকু তোমার পানি দেখো। তো এই 70% পানি দেখলেও এই সকল পানি কিন্তু গ্রহণযোগ্য না, মানে আমরা গ্রহণ করতে পারি না। সেই জিনিসটা আমরা এখন একটু দেখবো, এই পানি নিয়ে একটু কথাবার্তা বলা আছে এখানে। কীভাবে কথাবার্তা বলা আছে তোমরা যদি এই যে যেই চার্টটাতে দেখো, এই চার্টটা একটু দেখানোর চেষ্টা করি। তো এই যে এটা কি চার্ট? পাই চার্ট। পাই চার্ট তো চিনি, নাকি? পাই চার্ট চিনি না? এটা অনেকটা পায়ের মতো, মানে এই পাই চার্ট কেন, এই যে এইখান থেকে দেখো পায়ের মতো, পাই আমরা এইভাবে লিখি না, দেখো এই যে হচ্ছে পাই। হ্যাঁ,
এই পায়ের মধ্যে, এটা হচ্ছে পাই চার্ট। তো পাই চার্টে এখানে লোনা পানি, স্বাদু পানি ইত্যাদি ইত্যাদি পানি বলা আছে। তো আমরা এই জিনিসটাকে যদি একটু ছক আকারে দেখতে চাই, ছক আকারে দেখতে পারি। ছক বা হচ্ছে তোমার একটু এই আকারে। তো তোমার আমি যদি ধরি পৃথিবী, পৃথিবী, হ্যাঁ, পৃথিবীর তোমার হচ্ছে বোঝা যাচ্ছে তো, এটা পৃথিবী লিখেছি কিন্তু। স্যার প্রিবিবি হয়ে গেছে। আরে এটা এই যে এই যে আহ, এটা- এটা দিয়ে লিখি ফার্স্টে পৃথিবী, ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা okay. আচ্ছা, এই পৃথিবী হচ্ছে তোমার প্রথমে আমরা ভাগ করছি হচ্ছে স্থল আর জল দিয়ে, তাই না? তাহলে আমি এটাকে, পৃথিবী বানান ভুল। আরে এত ভুল ধরো কেন? উল্টা হবে, রশ্মি দীর্ঘি, তাই তো? জি, আপনি আর সেই বাংলা প্রাইভেট নিলেন না না? তা আগেই তো ঠিক ছিল, খামাখামা মোসাইলা কেন? পৃথিবী, আচ্ছা। থর কি অবস্থা ছিল? আচ্ছা ঠিক আছে, পৃথিবী হচ্ছে তোমার এটা হচ্ছে জল, জল বা পানি হচ্ছে 70%, আর স্থল হচ্ছে তোমার 30%, হ্যাঁ। তো এই জল 70% হইলেও এই 70% পানি কিন্তু আমরা গ্রহণ করতে পারি না। কনজিউমেবল বা গ্রহণযোগ্য পানি কিন্তু খুবই কম, খুবই কম। আমরা এই 70%কে যদি আমি 100% ধরি, মানে এই 70%কে যদি আমি 100% ধরি, এই 70%কে 100% ধরলে তার মধ্যে 98% পানি হচ্ছে গ্রহণ করা যায় না। হ্যাঁ, এটা হচ্ছে লোনা পানি, লোনা পানি বা লবণ পানি। তো লোনা পানি আসলে খাওয়া যায় না। আবার তুমি অনেক সময় শুনে থাকবা যে পৃথিবী, এই যে সমুদ্রের মধ্যে মানুষ আটকে গেলে তখন পানির অভাবে মানুষ মারা যায়, চারপাশে এত পানি কিন্তু খাওয়ার পানির অভাবে মানুষ মারা যায়। কারণ এই লোনা পানি কখনো কনজিউম করা যায় না, এটা এতই লবণ থাকে যে বিষাক্ত, তিতা। এই পানিটা কখনো খাওয়া যায় না। আমরা যেই পানিটা কনজিউম করতে পারি সেটা হচ্ছে মাত্র 2%। হ্যাঁ বলো। কেউ হ্যাঁ, যদি এই লোনা পানি খায় হ্যাঁ, তাহলে সে কতক্ষণের মধ্যে মারা যাবে? মানে অল্প একটু খাইলে আসলে সমস্যা নেই, টুকটাক খাইলে আসলে একদম মারা যাবে এমন না। এটা একটু বেশি পরিমাণ খাইতে হবে, তখন সে মারা যাবে। বুঝতে পারছো? এটা ডিপেন্ড করে ওই সোর্সে লবণের পরিমাণ কতটুকু। যেমন দেড়সির পানি তুমি ধরো 1 গ্লাস খাইলেই হয়তো তুমি মারা যাবা। বুঝছো? এখানে অনেক পরিমাণ লবণ, এই লবণের পরিমাণ কতটুকু তার উপর ডিপেন্ড করবে যে মানুষ কত দ্রুত মারা যাবে আর কতটুকু খাইলে মারা যাবে। ঠিক আছে? তার মানে আমি এই জলকেও যদি আমি 70% ধরি, তার মাত্র 2% তোমার স্বাদু পানি, যেটা আমরা গ্রহণ করতে পারি, মাত্র 2%। মানে মানে 70%-এর 2%, মানে পুরা পৃথিবীর তুলনায় ধরলে হচ্ছে খুবই কম, 1% বা 1.5%-এর মতো হবে। হ্যাঁ। তো এই স্বাদু পানির আবার, স্বাদু পানিও যে আমরা সব কনজিউম করি বা সব খেতে পারি এমন না। স্বাদু পানির মধ্যে এই 2%-এর মধ্যে তোমার 69%, 69% হচ্ছে তোমার বরফ। বরফ বলতে কোথায় বোঝাচ্ছি? পোলার এরিয়াতে, পোলার এরিয়া। হ্যাঁ, পোলার বা বা মেরু এলাকায়, মেরু এলাকায়, মেরু এলাকায়, হ্যাঁ। মেরু এলাকা বলতে দক্ষিণ মেরু, উত্তর মেরু আছে না, উত্তর মেরু দক্ষিণ মেরুতেই হচ্ছে তোমার এই 2%-এর 70% বা 69% এই দুই পাশেই রয়েছে, দুই পাশে আসলে স্টোর হয়ে রয়েছে, যেটা এখনো গলে নাই। মানে এই পানিটাও আমরা কনজিউম করতে পারি না, এটা আস্তে আস্তে গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে গলতেছে আর আমাদের নদী নালা খাল বিলে এই পানিটা আসতেছে। মানে এই 2%-এর মধ্যে 69%ই আমরা এখনো পাবো না, ওটা হচ্ছে বরফ অবস্থায় আছে। এটাকে তুমি বলতে পারো তোমার বরফ, হিমবাহ বা মেরু এলাকায় এই পানিটা পাওয়া যায়। হ্যাঁ। তা বরফের এই পানি কি স্বাদু পানি? হ্যাঁ, বরফের পানি তো স্বাদু পানি। ওই বরফেই তো তোমার বরফ গলা ঝর্ণার পানি, ওই যে হিমালয়ান পানি কোনটা? বরফ গলে হিমালয় হয়ে তোমার হচ্ছে আসে। বুঝতে পারছো? স্বাদু পানি, বরফটা স্বাদু পানি। মানে যেটা দুই মেরুতে আছে আর কি, যে দুই মেরুর বরফটা হচ্ছে স্বাদু পানি। স্যার, হ্যাঁ বলো। স্যার 2% হচ্ছে স্বাদু পানি আর 69% হচ্ছে বরফ পোলার, মানে এটা 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 কি এই 2%কেই তুমি 100% ধরবা?
এই তুমি ধরো যে এই এতখানি পানির থেকে 2% হচ্ছে তুমি পাইছো কি স্বাদু পানি, তাই না? এই 2%কে এখন তুমি যদি 100% ধরো, তার হচ্ছে 69% হচ্ছে তোমার বরফ, বুঝছো? এই 2%কে আবার 100% যদি ধরো, বুঝতে তাহলে পারছো? স্যার 70% থেকে 2%, তাহলে 2% থেকে আবার হ্যাঁ, 69%। 2%কে তুমি এখন 100 ধরবা। তুমি এই 2%কে ধরবা 100, সেইটা ধরে 69% হচ্ছে তোমার বরফ, বুঝছো? এই 2%-এর বেশিরভাগটাই বরফ, আমি বলতে চাচ্ছি যেটা, বা বই যেটা বলতে যাচ্ছে, এই 2% পানির বেশি অংশটাই বরফ, বা 69, এই 2% পানিরও তোমার প্রায় 1.5%ই হচ্ছে তোমার ইয়ে হয়ে রয়েছে, 12। বরফে আটকে, বরফ অবস্থায় আছে। 69% হচ্ছে তোমার বরফ অবস্থায় আছে। তোমার 1%, মানে 30% হচ্ছে মাটির নিচে আছে, 30% ভূগর্ভস্থ, ভূগর্ভস্থ, তার মানে মাটির নিচে আছে। 30% মাটির নিচে, যেটা আমরা খাই, এটাই হচ্ছে আমরা খাই। হ্যাঁ, খাই লিখে রাখলাম। এই পানিটাই আমরা আসলে একমাত্র কনজিউম করতে পারি, মানে আমরা যেটা টিউবওয়েল দিয়ে, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন পাম্প দিয়ে আসলে এই 30% মানে পানিটাই টু মানে যেটা হচ্ছে আমরা গ্রহণ করি গ্রহণ আর কি। করি। হ্যাঁ, এই 2%-এর 30% গ্রহণ করি। আর 1% হচ্ছে তোমার নদী নালা খাল বিলে, হ্রদ। হ্রদ বলতে হচ্ছে নদী নালা খাল বিল, নদী নালা, নদী নালাতে থাকে, বুঝতে পারছি? নদী নালাতে থাকে এই 1%। হাতের লেখার তো আসলে বাজে অবস্থা বিন্দু। ওকে, 1% হচ্ছে নদী নালা। তাইলে তোমাকে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে স্বাদু পানির সর্ববৃহৎ সোর্স কোনটি, মানে উৎস কোনটি, স্যার নদী নালা। নদী নালা স্বাদু পানির সবচেয়ে বড় ইয়ে, বড়। মানে স্যার, আচ্ছা ঠিক আছে, বরফ বরফ, বরফ বরফ, আচ্ছা। রাইট, বরফ। স্বাদু পানির সবচেয়ে বড় সোর্স বা হচ্ছে উৎস হচ্ছে বরফ, যেটা আমরা এখনো পাই না। আর এই বরফ গলে গলে তোমার নদী নালাতেই আসে আসলে। এই 30% হচ্ছে, মানে 1% হচ্ছে হ্রদ, আর মাটির নিচে হচ্ছে 30%। এটা মাঝে মাঝে ইয়েতে আসে, অ্যাডমিশন টেস্টেও আসে। এই স্বাদু পানির সবচেয়ে বড় সোর্স কোনটি? পোলার বরফ বা মেরু এলাকার বরফ। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের এই 30% যেই আমাদের খাওয়ার পানি, এই খাওয়ার পানিটা নিয়ে আমাদের আসলে সব মাথা ব্যথা। ঠিক আছে, এই পানিটা কীভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো, এটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা। তাহলে আমরা একটু দেখি তোমাদের বইয়ে আরও কী কী বলা আছে। দেখো দেখো এই স্বাদু পানি নিয়ে দেখো, আমরা বৃষ্টিপাত হয় না বর্ষাকালে, তো প্রচুর বৃষ্টিপাত দেখি, তাই না? এই বৃষ্টিপাত হলে আসলে কি কি ঘটনা ঘটতে পারে? কখনো যদি কোথাও বৃষ্টিপাত হয়, তাহলে কি কি ঘটনা ঘটে আমি একটু দেখার চেষ্টা করি। ধরো তোমার দেখতেছি না কেন, চোখে কিছু। আচ্ছা, ধরো তোমার সারফেস এরিয়া, এটা ধরো যে একটা গাছ। হ্যাঁ, তো তোমার যদি কোথাও বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হইলে একটা 3 ধরনের ঘটনা ঘটে। হ্যাঁ, 3 ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে, প্রথম যে ঘটনা সেটাকে বলে পৃষ্ঠস্থ প্রবাহ। প্রথম যে ঘটনা তাকে বলা হচ্ছে পৃষ্ঠস্থ। তোমার পরীক্ষায় আসবে পৃষ্ঠস্থ প্রবাহ কি, পৃষ্ঠস্থ প্রবাহ। হ্যাঁ, বা এটাকে ইংলিশে বলা হচ্ছে থ্রো ফ্লো। এটা ইংলিশ টার্মটাও জেনে রাখা ভালো। প্রথম ঘটনা যে তোমার বৃষ্টি পড়লে, সারফেসে পড়লে, আচ্ছা, পৃষ্ঠস্থ প্রবাহ কি? বৃষ্টির পানি গাছের ওপরে যখন পড়ে, গাছের যে গা বেয়ে পানিটা কি মাটিতে আসে না? গাছের পাতায় পড়ে, পাতার থেকে আসলে গা বেয়ে, তখন যখন এই পানিটা আসলে মাটিতে আসতে পারে। এখন হচ্ছে গাছের ওপর পড়ে, গাছের গা বেয়ে পানিটা মাথায়, মানে মাটিতে আসে। তো এটা যেহেতু গাছের থ্রো ট্রি বা থ্রো প্ল্যান্টস এটা মাটিতে পড়ে, তাই জন্য এটাকে বলা হচ্ছে পৃষ্ঠস্থ। মানে কোনো প্ল্যান্টের বা গাছের পৃষ্ঠ বেয়ে বেয়ে এটা পড়ে বলে এটাকে বলা হচ্ছে পৃষ্ঠস্থ, বা বলেছে থ্রো ফ্লো, মানে থ্রো ট্রি বা স্যার, থ্রো প্ল্যান্টস। হ্যাঁ, বলো। এই প্রবাহটা হওয়ার জন্য হুম। এখানে কি শুধু গাছই থাকা লাগবে নাকি যে কোনো জিনিস হতে পারে? না, এটা এটা তোমার পৃষ্ঠস্থ প্রবাহ বলতে তোমার গাছেরই, তোমার গাছ বা প্ল্যান্টের কথাই বোঝায়। কেন? তুমি গাছে না পড়লে তো এটা মাটির শিকড়, একদম শিকড় হয়ে মাটি পর্যন্ত আসতে পারবে না।
বুঝছি? এটা হচ্ছে গাছ বা তোমার উদ্ভিদ হতে হবে, বুঝছি? এটাকে বলে উদ্ভিজ্জ পৃষ্ঠস্থ প্রবাহ। ওকে, দ্বিতীয় ঘটনা যেটা ঘটে সেটাকে বলে হচ্ছে সারফেস রান অফ বা পৃষ্ঠতলীয় প্রবাহ। দ্বিতীয় ঘটনা যেটা ঘটে যে পৃষ্ঠতলীয় প্রবাহ, এটা হচ্ছে সারফেস রান অফ। সারফেস রান অফ, তো সারফেস রান অফ কোনটা? পৃষ্ঠতলীয় মানে পৃষ্ঠে পড়ে, ডিরেক্ট পৃষ্ঠে, মানে এই বৃষ্টির পানিটা একদম হচ্ছে তোমার এই গ্রাউন্ড এরিয়া বা সারফেস এরিয়াতে পড়লো। তো সারফেস এরিয়াতে পড়লে এটা হচ্ছে পৃষ্ঠের ওপর পড়ে, বুঝতে পারছো? এটাকে বলে হচ্ছে তোমার সারফেস রান অফ বা ডিরেক্ট সারফেসে পড়া। হুম, এই সারফেসে পড়বে, সারফেসে পড়ে এটা হচ্ছে গড়াইতে গড়াইতে নদী নালা খাল বিল। সারফেসে পড়লে কিছু পানি নিচের দিকে যাবে আর কিছু পানি হচ্ছে গড়ায় গড়ায় নদী নালা খাল বিল তারপরে তোমার সমুদ্রে চলে যাবে। আর 3 নম্বর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তোমাকে বলে অনুপ্রবেশ। অনুপ্রবেশ, অনুপ্রবেশ যেটা সবচেয়ে জরুরি, বা হচ্ছে এটাকে বলে তোমার ইনফিল্টারেশন। ইনফিল্ট্রেশন, ইনফিল্ট্রেশন, ইনফিল্ট্রেশন এটা হচ্ছে কি তোমার অনুপ্রবেশ, মানে ডিরেক্ট হচ্ছে এখানে পড়ে, মাটিতে পড়ে, মাটিতে পড়ে মাটির নিচে আসলে এটা ঢুকে যায়, মাটির নিচে ইনফিল্ট্রেশন পদ্ধতিতে ঢুকে যায়। যেমন তুমি দেখবে যে মাটির নিচের পানিগুলা কি আসলে স্বচ্ছ, আমরা টিউবওয়েল দিয়ে বা তোমার মোটর দিয়ে মাটির নিচের পানি তুলে কিন্তু খাইতে পারি। গ্রামে তুমি যদি দেখে থাকো যে টিউবওয়েলের পানি কিন্তু মাটির নিচ থেকে তুলে খাচ্ছে। তো টিউবওয়েল মাটির নিচে পানি আসতেছে কোথা থেকে, বা মাটির নিচের পানিটা কেন খাওয়া যায়? কারণ আমাদের যে আসলে ধুলি কণা মাটি ইত্যাদি আছে না, এটা ফিল্টারের মতো কাজ করে। মানে এই কণাগুলা তোমার মাটির যখন এই এইখানে ছিদ্র থাকে, শুধু শুধু ছিদ্রপথ থাকে, তো কৈশিক ছিদ্র দ্বারা পানি যখন মাটির নিচে যায় তখন এটা ওই আমাদের অনেকটা ছাঁকনি বা ফিল্টারের মতোই কাজ করে। তো এই ফিল্টারের মতো কাজ করতে করতে পানিটা নিচে যাইতে যাইতে এটা হচ্ছে পরিশুদ্ধ হয়ে নিচে অবস্থান করে, যেখান থেকে আমরা টিউবওয়েল দিয়ে আসলে তুলে আমরা হচ্ছে এই মাটিটা এটা পানিটা কনজিউম করি, বুঝতে পারছো? তার মানে এই স্যার হ্যাঁ বলো। তাহলে আর্সেনিক যুক্ত ওটা তো হচ্ছে মানে টিউবওয়েলের মানে ওটাতে একটা সংকেত দিয়ে বোঝানো হচ্ছে হ্যাঁ, আর্সেনিক যুক্ত পানিটা কোন? আর্সেনিকযুক্ত পানি হচ্ছে যদি কোনো এলাকায় আমার মাটির নিচে তো অনেক ধরনের খনিজ থাকে, খনিজ বলতে মেটাল, মানে তোমার হচ্ছে বিভিন্ন খনিজ, বিভিন্ন মেটাল বলতে পারো, তোমার হচ্ছে যেগুলো আমাদের আয়রন থাকতে পারে, যেগুলো আমাদের শরীরের জন্য ভালো বা খারাপ। তো কিছু এলাকায় দেখা যায় ওই মাটির নিচের ওইখানে খনিজের মধ্যে আর্সেনিকও আছে। আর্সেনিক কি এস না? আর্সেনিক, আর্সেনিকও আছে। তখন হচ্ছে ওই পানির সাথে ওই আর্সেনিকটা মিক্সড হয়ে উপরে উঠে আসে, তো ওইটা আমাদের খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। তুমি ইয়ে থাকুক আয়রন থাকুক, আয়রন খাওয়াটা খুব বেশি ক্ষতি না, মানে বেশি খাওয়া মাত্রায় খাওয়া ক্ষতি, কিন্তু কিছুটা থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে। হ্যাঁ, তো এই খনিজগুলো থাকলে সমস্যা না, কিন্তু আর্সেনিক থাকলে এটা আমাদের জন্য ক্ষতিকর। ওটা মাটির নিচেই থাকে, মাটির নিচে অবস্থান করে ওই খনিজটা। তার মানে কি স্যার আর্সেনিক পানিটা কি মানে কোনো খনিজের সাথে মিলিত কোনো এরকম পানি? আর্সেনিক নিজেই তো একটা খনিজ। আর্সেনিক একটা ও ইয়ে আচ্ছা, না, ও আর্সেনিক আচ্ছা। একটা ইয়ে মৌল না। এই মৌলটা আসলে আমাদের শরীরের জন্য ভালো না, এটা পানির সাথে মিক্সড হয়ে যায়। মানে তুমি মাটির নিচে যেখানে আর্সেনিক আছে সেখানে আর্সেনিক পানির সাথে H2O র সাথে আর্সেনিকও বের হয়। তো এর জন্য আমাদের এটা খাওয়া আসলে উচিত না। জি স্যার, ওকে, বুঝছি। তাহলে আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই অনুপ্রবেশ বা ইনফিল্ট্রেশন প্রক্রিয়া। ইনফিল্ট্রেশন প্রক্রিয়ায় যদি মাটির নিচে পানি না ঢুকতো তাহলে আমরা এতদিনে হয়তো মাটির নিচ থেকে পানি উত্তোলন করতে পারতাম না। কারণ যেভাবে আমরা মাটির নিচে পানি উত্তোলন করি আস্তে আস্তে ওই লেয়ারটা শেষ হয়ে যেত, আমরা আর মাটির নিচে টিউবওয়েল দিয়ে পানি তুলতে পারতাম না, বুঝতে পারছো? তো ইনফিল্ট্রেশন প্রক্রিয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো, আমি পরের পেজে যাই, এখানে খুবই র্যান্ডম লিখতেছি। তোমাদের আরেকটা টার্ম আছে, দেখো এখানে, এই যে এখানে 3টা কথা বলা, এই যে তোমার হচ্ছে কি হয়, তোমার গাছের ডালপালা হয়, এই যে ভূপৃষ্ঠ, এই যে এখানে অনুপ্রবেশ বলে, এই যে একে বলে অনুপ্রবেশ, এগুলো পরীক্ষায় আসবে। গাছের ডালপালা পানি ইত্যাদি প্রতিনিধিত প্রবাহকে বলে থ্রো ফ্লো, পাশে থ্রো ফ্লো বলে। তারপর এগুলো দাগায় রাখো, এগুলো এক্সামের জন্য করে দাও। পৃষ্ঠতলীয় প্রবাহ কি, বা স্যার হ্যাঁ বলো। এগুলোর পার্থক্য আসতে পারে? এগুলা 2 মার্কে আসবে তো আসলে। পার্থক্য একটা দুইটা দিয়ে দিবা, একটা তো সংজ্ঞা দিয়ে দিবা, আরেকটা দিবা যে এই প্রক্রিয়ায় কি হয়, ডিরেক্ট মাটিতে পড়ে বা এই
গাছের ওপরে পড়তে হবে বা তোমার মাটিতে পড়তে হবে। পৃষ্ঠতলীর প্রবাহ নদী নালা খাল বিলে চলে যায়, আর এই প্রবাহটাই নদী নালা খাল বিলে যায় না, মাটির নিচে যায়। এরকম আসলে দিয়ে দিবা, বুঝছি? 2 মার্কে আসবে এগুলো, 2 মার্ক। আর হচ্ছে তোমার এমসিকিউর জন্য বেশি জরুরি। ওকে, আচ্ছা, তাহলে দেখো এইগুলাই লেখা আছে, তুমি একটু ইয়ে করো, দেখো। এখন দেখো দেখো এখন আমাদের এখানে নতুন আরেকটা টার্মের কথা বলা আছে, অ্যাকুইফার। অ্যাকুইফার, অ্যাকুইফারটা কি? এই যে অ্যাকুইফার, অ্যাকুইফার কি? এই যে কি বলছে? স্যার অবক্ষেপ বুঝি না। হ্যাঁ, অবক্ষেপ আমি বলছি, সেডিমেন্ট বা অবক্ষেপ। দেখো দেখো এক্ষেত্রে মাটির বা শিলা বা অভ্যন্তরে ফাটল বা ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থানে সম্পূর্ণ পানি দিয়ে পূর্ণ হয়ে যায়। মানে মাটির ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থানে সম্পূর্ণ পানি দিয়ে পূর্ণ হয়ে যায়। পানি ভূপৃষ্ঠে প্রবেশ করার সময় যদি সেখানে কোনো অপ্রবেশ্য শিলাস্তরে পৌঁছায়, অপ্রবেশ্য শিলাস্তর, ওই যে ইনফিল্ট্রেশন প্রক্রিয়ায় মাটির মধ্যে যে পানি ঢোকা শুরু করলো, ইনফিল্ট্রেশন প্রক্রিয়ায় যে পানি ঢোকা শুরু করলো, পানি ঢুকতে ঢুকতে যদি এমন একটা জায়গায় আসে যেখানে অনেক একটা শিলাখণ্ড বা পাথরখণ্ড, এই যে অপ্রবেশ্য শিলাখণ্ড বা পাথরখণ্ড, যেখানে আর পানি ভেদ করে নিচে যাইতে পারে না, তখন পানি কি হবে? এই জায়গাটায় আটকা পড়বে না? এই জায়গাটায় আটকা পড়বে না? আমি বলতে চাইছি কি, বুঝছি মনে হয়। আচ্ছা, যখন এই যে এটা আটকা পড়ে গেল, এই মাঝখানে হচ্ছে তোমার একটা শিলাস্তর, শিলা বা পাথরের স্তূপ, পাথরের স্তর। তো এখানে আসলে তো পানি আর ঢুকতে পারবে না, এই পর্যন্ত আসে পানিটা এখানে আটকা পড়ে যাবে আর নিচে ঢুকতে পারবে না। তখন এই যেই শিলাস্তর, এটাকেই এই যে সেই শিলাস্তরের উপরে অবস্থিত শিলা বা অবক্ষেপ ক্ষুদ্র ক্ষুদ্র চির বা ফাটলের মাঝে জমা হতে থাকে। আচ্ছা, অবক্ষেপটা কি? অবক্ষেপ তোমাকে কীভাবে বোঝাইতে পারি? তুমি ওই যে ধরো চিনি 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 গোলাইলে, চিনি গোলাইতে গোলাইতে বেশি চিনি দিলে নিচে এরকম চিনির স্তর পড়ে যায় না, লেয়ার পড়ে যায় না? বা মাটি, তুমি যদি পানির সাথে বালি গোলাও, একটু পর রেখে দিলে এটা নিচে বালিটার একটা লেয়ার পড়ে যায় না? এটাই হচ্ছে অবক্ষেপ, বুঝছি? অবক্ষেপ বলতে এক জায়গায় জমা হওয়া কোনো কিছু। ধরো এখানে অনেকগুলো পাথর জমা হয়েছে, এটা একটা অবক্ষেপ। বা এখানে বালু জমা হয়ে গেছে, মানে বালু আস্তে আস্তে পড়তে পড়তে এখানে বালু জমা হয়ে গেছে, সেটাই হচ্ছে অবক্ষেপ। বুঝতে পারছো? তাহলে এই যে শিলাস্তর বা এই যে অপ্রবেশ্য শিলাস্তর, এই অপ্রবেশ্য শিলাস্তরের কারণে এই পানি যে আটকা পড়লো এখানে, এই আটকা পড়া পানিকেই বলা হচ্ছে অ্যাকুইফার। এই যে এর ফলে যে ভূগর্ভস্থ জলাধারের তৈরি হয় তাকে বলে অ্যাকুইফার। অ্যাকুইফার, তারপরে অ্যাকুইফার কি? ওই অ্যাকুরিয়াম, কি বলে, মাছের অ্যাকুরিয়াম যেমন পানি আটকে রাখে, আর অ্যাকুইফার হচ্ছে তোমার এই একটা ইয়ের ওপরে, শিলার ওপরে পানি আটকে রাখে, এটাকেই বলা হচ্ছে অ্যাকুইফার। তো এই অ্যাকুইফারও আবার 2 ধরনের। অ্যাকুইফারে কি কি থাকতে পারে? বালু থাকতে পারে, বেলে পাথর থাকতে পারে, চুনা পাথর থাকতে পারে এই ফাঁকা স্থানে। অ্যাকুইফার কেন গঠিত হয় আর কি। আচ্ছা, সবাই কি বুঝতেছো? এই উরোবা কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই অ্যাকুইফার প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের ভিত্তিতে, প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের ভিত্তিতে অ্যাকুইফার হচ্ছে 2 ধরনের। একটা উন্মুক্ত, একটা হচ্ছে আবদ্ধ। এইটা আমরা একটু বুঝাই। উন্মুক্ত অ্যাকুইফার কি, যেটাকে কনফাইন বলে, আর একটা হচ্ছে আনকনফাইন বলে। এই যে শিলাস্তরের কথা আমি বারবার বলতেছিলাম যে একটা অপ্রবেশ্য শিলাস্তর, এই যে হচ্ছে সেই অপ্রবেশ্য শিলা, এই যে হচ্ছে সেই অপ্রবেশ্য শিলা। তো ইনফিল্টারেশন প্রক্রিয়াটা ঘটে হচ্ছে এই মাটিতে, এই মাটিতে, বুঝছো? এই যে এই মাটিতে তো এই মাটিতে ঢুকতে 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 এই মাটিতে হচ্ছে পানি ঢুকতে 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 এখানে আসে, এখানে পানি যাই, এখানে আটকা পড়ে, এখানে আর পানি যাইতে পারে না ভেতরে, এখানে আর পানি ভেতরে যাইতে পারে না, কারণ এখানে তো অ্যাকচুয়াল অপ্রবেশ্য স্তর আছে। তো এই কারণে নিচে আর ঢুকতে পারে না পানি। তো পানি যদি না ঢুকতে পারে এখানে, তো পানিটা হ্যাঁ বলো। তো ঢুকতে না পারলে এর নিচে কি আছে তাইলে? নিচেও পানি আছে, যেই পানিটা হচ্ছে পৃথিবীর শুরু থেকেই। কি আপনার ডিবেটের কি অবস্থা? ডিবেট আমাদেরটা হারছে, যেতে হয় নাই। আপনি ছিল তো এই কারণে একটু চাপ ছিল। হ্যাঁ হ্যাঁ, সৈরান হচ্ছে। পৃথিবীতে পানি আছে, পড়াচ্ছি। সে পানি সূর্যেরও জন্মের আগে সৃষ্টি হয়েছে।
আচ্ছা দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ পৃথিবীতে যে পানি আছে হ্যাঁ। সেটা পানি বয়স সূর্যেরও সৃষ্টি এটা কি অ্যাকুইফারে আবদ্ধ অ্যাকুইফারে? মানে এটা কি আবদ্ধ হ্রদ, কনফাইন অ্যাকুইফার ওটাকেই বলে? বলতেছেন? না না হ্রদ না, হ্রদের নিচে, যেটা হচ্ছে আপনার কনফাইন লেয়ারের নিচে। হ্যাঁ অবশ্যই এটাই। ওটাই। ওটা সূর্যের আগে জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। পানি আসছে গ্রহাণুপুঞ্জ থেকে। ওয়াও গ্রহাণুপুঞ্জ সূর্যের আগে সৃষ্টি হয়েছে। ওয়াও ন্যাশনাল মিনে পড়াশোনা কম করেছে। সো নাইস। আমি জিওগ্রাফি কম পারি তো। Take some advice tips from me. ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো শোনা যাচ্ছে আমাকে আশা করি, রাব্বির স্যার রাখছিল তো। আচ্ছা দেখো এই যে যেই আবদ্ধ আমরা দুইটা পড়ছি, একটা হচ্ছে উন্মুক্ত আর আবদ্ধ। উন্মুক্ত কেন বলা হচ্ছে? কারণ এই লেয়ারটায় আসলে পানি ঢুকতে পারে, মানে তোমার বৃষ্টির পানি যেটা কনফাইন সরি এই যেটা হচ্ছে ইনফিল্টারেশন প্রক্রিয়ায় ঢুকে, সেটা এখান দিয়ে ঢুকে এই পর্যন্ত ঢুকতে পারে। হ্যাঁ এই পর্যন্ত ঢুকতে পারে বলে এটাকে বলা হয় উন্মুক্ত অ্যাকুইফার। কিন্তু এই পানিটা তার নিচে ঢুকতে পারে না, এই নিচে ঢুকতে পারে না, নিচে ঢুকতে পারে না, যেখানে ঢুকতে পারে না সেটাকে বলে আবদ্ধ অ্যাকুইফার। এই পানিটা হচ্ছে একদম পৃথিবীর শুরু থেকে আছে, সৃষ্টির শুরু থেকেই আছে। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রচুর চাপে, এখানে প্রচুর চাপ, অনেক চাপে এই পানিটা এখনো এই অবস্থায় আছে, যেটাকে আমরা কখনো হ্যাঁ কোনটা বলো বলো। স্যার আমাকে আরেকবার একটু উন্মুক্ত আর হচ্ছে ইয়েটা আবদ্ধ এটা আরেকবার একটু আচ্ছা, বুঝিয়ে ঠিক দেন, আছে। মানে কোন পানিটা ঢুকতে পারে কোন পানিটা ঢুকতে আচ্ছা পারে না। আচ্ছা দেখো তুমি বৃষ্টির পানি যেটা পড়লো এখানে, হ্যাঁ বৃষ্টির পানি যেটা পড়লো সেটা হচ্ছে ইনফিল্ট্রেশন প্রক্রিয়ায় এই যে এই স্তরে আসতে পারে, এই স্তরে উন্মুক্ত অ্যাকুইফারে আসতে পারে। তো উন্মুক্ত অ্যাকুইফারে আসতে পারে বলে এটাকে উন্মুক্ত বলে, মানে এটা ঢুকতে পারে পানি, ঢুকতে পারে না এই নিচে শিলা স্তরে, আর ঢুকতে পারে না, শিলা স্তরে গিয়ে আটকে যায়। তো শিলা স্তরে গিয়ে আটকে যায়, শিলা স্তরের ঠিক নিচে যেই পানিটা আবদ্ধ অবস্থায় আছে, মানে আটকা অবস্থায় আছে, সেটাকে বলা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। যেই পানিটা অনেক আগে থেকেই আছে পৃথিবীতে, যেটাকে আমরা হাত দিতে পারি না, মানে যেটাতে আমরা সাধারণত এইটা থেকে পানি উত্তোলন করতে পারি না, কারণ এখানে একটা অনেক চাপে একটা শিলা স্তর আছে। আমরা যে টিউবওয়েল সেট করি না, টিউবওয়েল, তো টিউবওয়েল আসলে এই এলাকাটায় সেট করি, এখানে টিউবওয়েল হোক মোটর হোক এখানে আমরা সেট করি, এখানে সেট করে আসলে আমরা পানি খাই। বুঝতে পারছো? স্যার এই কি বলে আবদ্ধ একটা কি কখনো ভাঙা যায় না? কখনো কখনো বলো। মানে এটা কি কখনো ভাঙা যায় না? হ্যাঁ ভাঙা যায় বলতে একাই কিছু কিছু জায়গায় ভেঙে গেছে, একাই ভেঙে এখান থেকে প্রচুর পরিমাণে ফোয়ারা বের হয়েছে, সেই কথাটাও বলা আছে। মানে পৃথিবীর কোন কোন জায়গায় জানি, ইউরোপ না কোন কোন কান্ট্রির কিছু জায়গাতে এইখানে ক্র্যাক আসছে, ফাটল আসছে, বুঝছো? এখানে ফাটল আসার পরে এখানে তো প্রচুর প্রেশার এইরকম হচ্ছে তোমার এরকম ফোয়ারা দেখা যায়। ওখানে সবসময় এরকম ফোয়ারা চলে, মানে কৃত্রিম উপায়ে ফোয়ারা, মানে সরি প্রাকৃতিক উপায়ে ফোয়ারা পানি বের হচ্ছে। ফোয়ারা কি? বুঝতে পারছো? ফোয়ারা কি? আরে ফোয়ারা ছিল না, ওই যে ঝর্ণা দেখো না অনেক মেলায় টেলায়, তারপরে তোমার ইয়েতেই আছে না, এই যে কি বলে AWS, এটাতে ঝর্ণা আছে না পানির, জি স্যার। ওই তো ওই রকম ঝর্ণা, মানে ওটা প্রাকৃতিক উপায়ে ওই রকম ঝর্ণা আসলে দেখা যায়, ওই এটা যখন ভেঙে আসে। বুঝতে পারছো? স্যার হ্যাঁ বলো। এখানে যে মানে মূলত কি এটা অবক্ষেপের কারণে স্তর পড়ে যায় বলে নিচে যেতে না পারে না না? এখানে শুধু অবক্ষেপের কারণে না, এখানে তোমার পাথর জমতে অবক্ষেপ তো আছেই, তারপরে তোমার এটা হচ্ছে শিলা বা খনিজ পাথর, এগুলা জমে আটকে আছে। এটা যে পরে শুধু অবক্ষেপ পড়ছে, মাটি পড়ছে বা ইত্যাদি পড়ছে এমন না, তোমার হচ্ছে শিলা পাথর, হ্যাঁ পাথরের অবক্ষেপ বলতে পারো, পাথরের অবক্ষেপ পড়ে এখানে একটা স্তর হয়ে গেছে, যেটা পৃথিবীরই অংশ। দেখো তুমি এখানে মাটির যে স্তর, মাটি কতদূর খুললে পানি পাওয়া যায়, মাটির স্তর থেকে ওই ইয়ের স্তরটা কিন্তু প্রায় সমান বা বেশি, এই পাথরের স্তরটা, এই পাথরটা করে নিচে থেকে পানি উত্তোলন আসলে নট পসিবল বলা যায়। বুঝছি? জি স্যার। আচ্ছা তাহলে এখন দেখো তোমার আমরা হচ্ছে পানি তো গ্রহণ করি এটা থেকে, তোমাদের ডিপ টিউবওয়েল আর হচ্ছে নর্মাল টিউবওয়েলে কি করা হয়, এই ইয়েটা পাইপটা আসলে এই পর্যন্ত আনা হয়, মানে নর্মাল টিউবওয়েলে দেখা উপর দিকে হচ্ছে তুলনামূলক একটু বেশি টাইরনওয়ালা পানি থাকে, যেখানে একটু খনিজের পরিমাণটা বেশি। যত নিচে টিউবওয়েলের পাইপটা ঢোকানো হয় তত ফ্রেশ পানি, বা ওই যে ডিপ টিউবওয়েল বলে যেটাকে, তত ফ্রেশ পানি পাওয়া যায় আর কি। তো এই হচ্ছে ঘটনা। এখন আমাকে বলতে পারো যে স্যার তাইলে তো আসলে বৃষ্টি যখন হয়, বৃষ্টি হোক যাই হোক, পানি যেহেতু কন্টিনিউয়াস আমরা তুলতেছি, সারা পৃথিবীর মানুষজন পানি তুলতেছে, তো পানি এই উন্মুক্ত অ্যাকুইফারে পানি কি শেষ হয়ে যায় না?
বা শেষ হবে কিনা, বা কখনো শেষ হওয়ার পসিবিলিটি আছে কিনা উন্মুক্ত, যেহেতু আমরা একমাত্র পানির সোর্স হচ্ছে এইটাই, খাওয়ার পানি। ঠিক আছে, এখন এখানে এটাও কিন্তু শেষ হওয়ার পসিবিলিটি আছে, বা এটা কিন্তু ইদানিং ঢাকার অনেক জায়গায় পানি ওঠে না, মোটরে পানি ওঠে না, টিউবওয়েলে পানি ওঠে না, এটা দেখছো না? ঢাকায় কি যে কোনো পাইপ গাড়লেই পানি ওঠে? গ্রামে 3টা 4টা পাইপ গাড়লেই পানি ওঠে। তোমার ঢাকার মধ্যে কি এরকম পানি উঠাইতে পারবা? পারবা না। কেন পারবা না সেটা যদি আমি একটু দেখাই, এটা একটু খেয়াল করে যদি দেখি, দেখো এটাও এখানে বলা আছে কেন পারবা। নো স্যার। হ্যাঁ, ঢাকায় কেন পানি ওঠে না, বা কেন ঢাকায় পানি ওঠে না, 2 মার্কে আসতে পারে যে আসলে সমস্যাটা কোথায়। দেখো এই বৃষ্টির ঘটনাটা কি ঘটে, তোমার এই উন্মুক্ত অ্যাকুইফারের সাথে কিন্তু তোমার ওই কি বলে সমুদ্র, তারপর হচ্ছে সমুদ্রে কিন্তু আছে, সমুদ্র, বড় নদী, গভীর নদী, এগুলো কিন্তু একটা লিঙ্ক আছে আর কি। তোমার এর সাথে আসলে তোমার কোনো না কোনোভাবে মিক্সড হয়। মানে তুমি ধরো যে কোথাও মাটি খুললে আস্তে আস্তে পানি ওঠে না, তুমি দেখো যে পুকুর খুললে নিচ থেকে পানি ওঠে। তো ওই অ্যাকুইফারের পানিটার কিন্তু কিছুটা স্তর পাচ্ছে আর কি, একদম পুরাই পানি না, মাটি পানি মিক্সড, পরে আসতে গিয়ে হচ্ছে ভালো পানি। তো ওই মাটি পানির মিক্সটা কিন্তু এখান থেকেই পাচ্ছে। তো এই অ্যাকুইফারের সাথে যেই লিঙ্ক পানিগুলা বাষ্প হয়ে উপরে যাচ্ছে, সমুদ্রের পানি বাষ্প হয়ে উপরে যাচ্ছে। তো বাষ্প হয়ে উপরে যাওয়ার পরে তখন পৃথিবীতে আবার ওই পানিটা ফিরে আসতেছে, গাছের ওপর কিছুটা পড়তেছে, মানে যেটা হচ্ছে তোমার কি বলে সারফেস রান অফ, না সরি, এটাকে বলছে থ্রো ফ্লো বা পৃষ্ঠস্থ প্রবাহ। গাছের উপরে ধরো 30% পানি পড়লো, হ্যাঁ, পৃষ্ঠের উপরে পড়লো তোমার 40% পড়লো পৃষ্ঠের উপরে, আর ইনফিল্ট্রেশন প্রক্রিয়ায় ধরো বাকি 30%। পৃষ্ঠের উপরে পড়লে তো সব 40% পুরাটাই মাটি শুষে নেয় না, এটা হচ্ছে গড়াইতে সমুদ্রে চলে যায়, গড়াইতে মধ্যে পুকুরে যায়, নদীতে যায়। নদীতে গেলে কিন্তু ওই পানিটা আসলে ডিরেক্ট মাটির নিচে যাচ্ছে না, মানে খুব ইজিলি ওটা ইনফিল্ট্রেশন হয়ে মাটির নিচে যাচ্ছে না, যেটা আমরা আবার কনজিউম করতে পারি। তো ধরো ইনফিল্ট্রেশন হয় হচ্ছে 30% মাত্র, 30% হচ্ছে ইনফিল্ট্রেশন। তাইলে কি হচ্ছে ঘটনাটা, 100% পানি, ধরো 10 কেজি পানি আকাশে উড়ে গেল, 10 কেজি, তার মধ্যে মাত্র 3 কেজি পানি হচ্ছে আবার ইনফিল্ট্রেশন প্রক্রিয়ায় মাটির নিচে আসলো। তাহলে 7 কেজি পানির ঘাটতি রয়ে গেল না? অ্যাকুইফারের মধ্যে 7 কেজি পানির কিন্তু ঘাটতি রয়ে গেল। তো এরকম 7 কেজি করে যদি কমতে থাকে, তাহলে পানি কমতে থাকবে না আস্তে আস্তে, এই লেয়ারটা কিন্তু কমতেছে। এই লেয়ারটা কমতে এক সময় দেখা যাবে যে ডিপ টিউবওয়েলেও পানি ওঠা কষ্ট হয়ে যাচ্ছে। এখন কিন্তু ডিপ টিউবওয়েল ছাড়া পানি ওঠানো কষ্ট, আবার এক সময় দেখা যায় ডিপ টিউবওয়েলে পানি তোলা কষ্ট হয়ে যাবে। আর ঢাকায় তো এটা খুব বেশি। কেন বেশি? দেখো, কারণ ঢাকায় কি হচ্ছে, ঢাকায় হচ্ছে সারফেসের উপরে বাড়িঘর করা, প্রথম হচ্ছে বিল্ডিং করা, বিল্ডিংয়ের পাশে আবার হচ্ছে কনক্রিটের রাস্তা, তারপরে আবার আরেকটা বিল্ডিং, হ্যাঁ, তারপরে আবার হচ্ছে ইটের রাস্তা, তারপরে আবার হচ্ছে আবার বিল্ডিং। তো এখানে বিল্ডিং আর হচ্ছে তোমার রাস্তায় যেই কনক্রিটগুলো আছে, এর জন্য তো ইনফিল্ট্রেশন হইতে পারে না। ইনফিল্ট্রেশন হওয়ার জন্য মাটি লাগবে, ডিরেক্ট মাটির ওপর পড়তে হবে পানি, মাটির উপর পড়ে মাটিটা শুষে নিবে, মাটির নিচে চলে যাবে কৈশিক নালিকা দিয়ে বা কৈশিক ফাঁকা জায়গা দিয়ে। তো এখানে এত তোমার কি বলে কনক্রিট বিল্ডিং ইত্যাদি থাকার ফলে ঢাকার শুধু মাটি হচ্ছে খুবই কম জায়গায়, যেখান থেকে ওই 30%ও আসলে ইনফিল্ট্রেশন প্রক্রিয়ায় ঢুকতে পারে না অ্যাকুইফারের মধ্যে। তাহলে পানি পাওয়া কেমন? আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে তুমি হচ্ছে পানি শূন্য হয়ে যাচ্ছ ঢাকার মানুষজন। স্যার তাহলে এর উপায় কি? উপায় তো নাই, উপায় তোমার হচ্ছে করা, এই মাটির নিচের পানি কম ইউজ করা, তোমার বিভিন্ন নদী নালা থেকে পানি ফিল্টার করে বিভিন্ন জায়গায় সরবরাহ করা। তোমার করতেও তো এর আগে না কোন প্ল্যান্ট হইলো যে কোন নদীর বিভিন্ন খালবিল আছে না আমাদের, ওই খালবিলের পানিগুলা তোমার রিফাইন করে আবার হচ্ছে তোমার করতেছে, বিভিন্ন ওই যে সাপ্লাইয়ের পানিতে সাপ্লাই দিচ্ছে। এটা তো কিছু প্ল্যান্ট আছে আমাদের, গ্যালন পানি পরিশোধন করে, এবং পরিশোধন ঠিকমতো করতে পারলে পানি আসলে খাওয়া যায়, ড্রেনের পানিও খাওয়া যায়। পরিশোধন যদি ঠিকমতো করতে পারো, ওই ড্রেনের পানিও তোমার ধরো ফিল্টার করে একদম পিওর H2O হিসেবে খাওয়া যায়। হ্যাঁ, যদিও আমাদের আসলে যেই লাইনগুলো টানা, সেই পাইপের মধ্যে আসলে কী অবস্থা, পাইপেই কত ব্যাকটেরিয়া জন্মাই গেছে, যেখান থেকে পানি আসে, অনেক বিষয় আছে। এখন ওই আসলে একটু ফাঁকা জায়গা লাগবে। আমাদের কোন অতিথি জয়েন করলো দেখি, কে? এমডি স্বপন, এটা কে? তানিশা?
এই লাস্ট থেকে জয়েন করলা? আর আমি রাফা এমডি স্বপন, ও। এটা আমার বাবার ফোন, ওই ফোনের চার্জ শেষ হয়ে গেছে আচ্ছা তো আচ্ছা তাই। ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে দেখো। আচ্ছা স্যার একটা কোশ্চেন, বলো। হ্যাঁ এই চিত্রটা কি শেখা লাগবে? যদি 4 মার্কে আসে, কখনো যদি 4 মার্কে আসে তখন একটু ছোট করে এঁকে দিবা। তোমার মেইনলি এখানে আসার মতো প্রশ্ন হচ্ছে ওই যে ঢাকার পানির লেয়ার কেন কমে যাচ্ছে, মানে কোনো স্থানে পানির লেয়ার কেন কমে যাচ্ছে, উন্মুক্ত আর আবদ্ধ অ্যাকুইফার কি, তোমার এইগুলো 2 মার্কে আসার সম্ভাবনা বেশি। যদিও ফাইনাল এক্সাম তো 70 মার্কে হবে, অনেক অনেক প্রশ্ন করতে হবে, মানে 100 মার্কের হবে, অনেক অনেক প্রশ্ন করতে হবে। তো সেক্ষেত্রে এটা তো আসলে মনে থাকবে, আমি যেভাবে দেখেছি মনে থাকবে না। কি আছে এই চিত্রের মধ্যে, কিছু আছে? এই জাস্ট এরকম একটা বাঁকা নৌকার মতো এঁকে দিয়ে মাঝখানে একটা কনফাইন স্তর এঁকে দিবা, অপ্রবেশ স্তর এঁকে দিবা, শেষ। আর এখানে প্রচুর চাপ থাকে, আবদ্ধ অ্যাকুইফারে প্রচুর চাপ, এর জন্য এখানে বলাও আছে কোন এলাকায় যেন, এই যে কোথাও কোথাও একটু পড়ে দেখো আর কি। এখানে আমি তো বই দাগাইছিলাম কখন যেন পড়ে, এখানে হচ্ছে পানি তোমার হচ্ছে যে ফোয়ারা, অনেক কিছু জায়গায় এই প্রেসারে এই ফোয়ারা বের হয়ে দেখে, এই যে আর্টেশিয়ান কুপ, তাকে কি বলে, যেগুলো আসবে পরীক্ষায়, এই যে উচ্চ চাপে পানি বাইরের দিকে বের হয়ে আসছে তাকে বলে আর্টেশিয়ান কূপ। পরীক্ষায় আসবে আর্টেশিয়ান কূপ কি বা আর্টেশিয়ান ওয়েল কি, বুঝতে পারছো? আবদ্ধ অ্যাকুইফারের ছিদ্র বা ফাটল দিয়ে ভূগর্ভে থাকা পানি উচ্চচাপে বের হয়ে আসলে তাকে বলে আর্টেশিয়ান কূপ। এগুলো দাগায় টাগায় রাখো। আচ্ছা আচ্ছা এবার ধরো বিভিন্ন ধরনের ভূমিরূপ, ভূমিরূপ নিয়ে আসলে আমাদের এই এর পড়ালেখা। বলছিলাম কোথাও পর্বত, বলছিলাম কোথাও মরুভূমি, কোথাও পর্বত, কোথাও মহাসাগরের নিচে খাত, হ্রদ, অগ্নিগিরি ইত্যাদি বিচিত্র ভূমিরূপ, মানে ভূমিরূপ ভিন্ন ভিন্ন। ঠিক আছে, পৃথিবীর কোথাও বিভিন্ন ভিন্ন রকম। এখন এইগুলা কেন হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো। এটা কেন হয়েছে, তো কেন হয়েছে সেটা দেখার জন্য এই কেন হয়েছে মানে কি কি কারণে এই ভূমিরূপ সৃষ্টি হইতে পারে, এই কারণগুলোকে আসলে 2 ভাগে ভাগ করা যায়। 2 ভাগে, একটা হচ্ছে তোমার ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া, যেটা হচ্ছে প্রাকৃতিক, মানে দুইটাই প্রাকৃতিক, যেটা হচ্ছে পৃথিবীর ভেতরের যে প্রক্রিয়া। এন্ডোজেনিক হচ্ছে পৃথিবীর ভেতরের বিভিন্ন কারণের জন্য যেই ইয়েগুলো হয়, চেঞ্জেসগুলো হয়, সেটা হচ্ছে এন্ডোজেনিক প্রসেস। আর এক্সোজেনিক বা বহিস্থ পৃথিবীর বাইরের কারণ। পৃথিবীর বাইরের কারণ কী হইতে পারে? পানি হইতে পারে, বাতাস হইতে পারে, হ্যাঁ, এয়ার হইতে পারে, ওয়াটার হইতে পারে, পানি, বাতাস ইত্যাদি ইত্যাদির কারণে যেই কারণ, এই যেই ভূমিরূপগুলোর যেই চেঞ্জেস আসে সেটাকে বলা হচ্ছে বহিস্থ প্রক্রিয়া। তাহলে আমরা আপাতত ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া নিয়ে হলে একটু আলোচনা করব। ভূ অভ্যন্তরস্থ, হ্যাঁ, ভূমির ভেতরে, পৃথিবীর ভেতরের কী কী কারণের জন্য এই কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও পর্বত, কোথাও সাজেক ভ্যালি, কোথাও কি বলে কক্সবাজার, এগুলো হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো আচ্ছা আচ্ছা দেখো, এই যে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া, ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়। পৃথিবীর মধ্যে যেই প্রক্রিয়া ঘটে তাকে 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে বলের প্রভাবজনিত বিকৃতি, বলের প্রভাবজনিত বিকৃতি, আরেকটা হচ্ছে আগ্নেয়গিরি সংক্রান্ত বিকৃতি। বলের প্রভাবজনিত বিকৃতিটা আসলে খুবই সহজ বোঝা। বল প্রয়োগের ফলে যেই বিকৃতিটা ঘটে, হ্যাঁ, বল প্রয়োগের ফলে যেই বিকৃতিটা ঘটে, বল প্রয়োগের ফলে যেই বিকৃতি কি, তুমি যদি ধরো যে কোনো কিছুকে 2 পাশ থেকে চাপ দাও, এটা চ্যাপ্টা হয়ে যায় না? 2 পাশ থেকে কোনো কিছুকে চাপ দিলে তো চ্যাপ্টা হয়ে যায়, সেটাই বলা হয়েছে এখানে। কীভাবে চ্যাপ্টা হয়? ধরো এরকম সমতল ভূমি ছিল, সমতল, আমি ধরলাম যে সমতল ভূমি ছিল, সমতল। সমতল ভূমির যদি এই পাশ থেকেও কোনোভাবে কোনো প্রাকৃতিক কারণে চাপ পড়ে, এইখান থেকে কোনো প্রাকৃতিক কারণে চাপ পড়ে, তাহলে এটাকে একটু উঁচু এরকম হয়ে যাবে না? বাঁকা চাকা হয়ে যাবে না? বুঝছে কি না? বুঝছি। সমতল ভূমির 2 পাশ থেকে যদি চাপ পড়ে তাহলে কি একটু বাঁকা হয়ে যাবে না, বা ঢেউ ঢেউ হয়ে যাবে না, এবড়ো থেবড়ো? তো এই যে সংকোচন করা, মানে চাপ দিয়ে সংকোচন করার কারণে যেই ভূমিরূপটা সৃষ্টি হয় সেটাকে হচ্ছে বলে যে সংকোচন বলের কারণে সৃষ্ট ভূমি বা সংকোচন বল। আবার কিছু কিছু জায়গায় প্রসারণ, প্রসারণ বল কোনটা? ধরো এইরকম অবস্থায় আছে, তুমি হচ্ছে প্রসারণ হচ্ছে তোমার, ধরো এই দিকে 2 পাশ থেকে তুমি আরও হচ্ছে তোমার আগে যেই চাপে ছিল সেই চাপের থেকে চাপটা কমাই দিলা। চাপ কমাই দিলে কি এই 2 জায়গায় লুজ হয়ে যাবে না? হইতে পারে যে এই মাঝখানে ফাটল দেখা দিছে, এই লুজ হয়ে গেলে এখানে হচ্ছে
এই অংশটা নিচে নেমে গেছে, এই অংশটা থেকে এই অংশটা নিচে নেমে গেছে, এরকম ভিন্ন ভিন্ন ঘটনা ঘটতে পারে। এই ঘটনাগুলো ঘটে হচ্ছে তোমার এই সম্প্রসারণ বলের জন্য। সংকোচন বল হচ্ছে দুই পাশ থেকে চাপ দেওয়া, যেমন একটা বস্তুকে দুই পাশ থেকে যদি আমি হাত দিয়ে চাপ দিই তাহলে ওটা বাঁকা হয়ে যায়, বা ওই যে একটা বইয়ের উদাহরণ দেওয়া আছে, বইকে তুমি যদি রেখে দুই পাশ থেকে ধাক্কা দাও, বইটা হচ্ছে একটু কুঁচকে ওঠে বা উঁচু হয়ে ওঠে, সেটা হচ্ছে সংকোচন বলের কারণে। আর প্রসারণ বল হচ্ছে তুমি আরও বলটাকে ছেড়ে দাও, বলটা যেটা ছিল আরও কমায় দেওয়া বল, মানে দুই পাশে আরও বর্ধিত করা, এক্সটেনশন করানো। তো এই কারণে কিছু ভূমিরূপের পরিবর্তন দেখা যায়। তো এখন আমি যদি সংকোচন বলটাকে দেখি, সংকোচন বলের কারণে এই যে দেখো আমি যেটা দেখাই, মিকটাকে চিত্র দেখালাম, ওই যে বাঁকা হয়ে যায়, চাকা হয়ে যায়, ও ঢেউ ঢেউ হয়ে যায় আর কি। তো সংকোচন বলের প্রভাবে আসলে ঢেউ ঢেউ হয়। তো ঢেউয়ের যে অংশটা উঁচু সেটাকে বলেছে অ্যান্টিক্লাইন, অ্যান্টিক্লাইন। আর যে অংশটা নিচু সেটাকে বলা হচ্ছে সিনক্লাইন, সিনক্লাইন। সি থেকে মনে রাখতে হবে, সি সমুদ্র তো কিছুটা নিচু হয়, এটাকে বলে সিনক্লাইন, ঠিক আছে, সি, সিনক্লাইন। আর যেটা হচ্ছে উপরে থাকে, উপরে আপ, অ্যান্টিক্লাইন, উপরের অংশটাকে বলে অ্যান্টিক্লাইন। এগুলো এমসিকিউতে আসতে পারে। একটা চিত্র দিয়ে, এরকম একটা চিত্র দিয়ে বললো যে এটি কি সিনক্লাইন নাকি অ্যান্টিক্লাইন, এটা হচ্ছে অ্যান্টিক্লাইন আর নিচেরটা হচ্ছে সিনক্লাইন। আচ্ছা, এগুলো আসবে এমসিকিউতে আসবে আর কি, এমসিকিউ। স্যার আর না হ্যাঁ, আর একটু এই যে আমরা হচ্ছে এইটাই শেষ করে দিচ্ছি, তার ওই যে ফোল্ডিংটা পরে শেষ করে দিব, ফোল্ডিংটা পরে। এখন ওই যে তোমার এই অ্যান্টিক্লাইন মানে এই যে সংকোচন বলের কারণে যেই ঘটনাটা ঘটে, সংকোচন বলের কারণে যেই ঘটনাটা ঘটে সেটাকে বলে হচ্ছে ফোল্ডিং, ফোল্ডিং, ফোল্ডিং বা বাংলায় হচ্ছে ফোল্ডিং, ফোল্ডিং। সংকোচন বলের কারণে বাংলায় folding? বাংলায় ফোল্ডিং, এই যে দেখো, তাই না, হয়ে গেল। ভাঁজ বলে। ভাঁজ নাকি? ও এই যে ও আচ্ছা, এই যে ফোল্ডিং না, ভাঁজ। হ্যাঁ, বাংলায় বলা হচ্ছে ভাঁজ, মানে সোজা কথা দুই পাশ থেকে ধাক্কা দিছি একটু ভাঁজ হয়ে গেছে। তো এটাই হচ্ছে তোমার ফোল্ডিং। ওই যে উপরের যে চিত্রটা সেই চিত্রটাই কিন্তু আসল চিত্র। এটা এই যে দেখো, এটা একটা হচ্ছে ভাঁজ দেখা যাচ্ছে, সিনক্লাইন, অ্যান্টিক্লাইন ইত্যাদির ভাঁজ। এই যে দেখো, এটা যদি দেখি আমরা একটু ই করে, এই যে দেখছো ভাঁজ। তো এটাকে বলা হচ্ছে তোমার ফোল্ডিং বা ভাঁজ। হ্যাঁ, এটা হয় কেন? তোমার এটা হয় হচ্ছে তোমার সংকোচন বলের কারণে, সংকোচন বলের কারণে এই ভাঁজটা দেখা যায়। ওকে, এই যে ভাঁজ দেখছো, এটা কি ভাঁজ না? এটা ভাঁজ না, এটা চ্যুতি, চ্যুতি। হ্যাঁ, বলো বলো। এখানে ভাঁজটা হয় কেন, মানে কারণ কি? দুই পাশ থেকে ধাক্কা দিলে, দুই পাশ থেকে তুমি যদি চাপ দাও কোনো কিছুকে, এটা একটু ভাঁজ হয়ে যায় না? ধরো একটা লম্বা কাগজ বা লম্বা বইকে তুমি দুই পাশ থেকে চাপ দিছো, তাহলে মাঝখান দিয়ে একটু উঁচু হয়ে যাবে না জিনিসটা? আমি না হয় দিলাম, আমার দেওয়ার কারণে সেই জিনিসটা হয়, কিন্তু এখানে এটা প্রেসার পড়ে ঘটে বিভিন্ন মাটির বিভিন্ন কারণে। তুমি তো প্রাকৃতিক বিভিন্ন কারণ, এটা হচ্ছে তোমার মাটির চাপ, তারপর হচ্ছে শিলার চাপ ইত্যাদি কারণে দুই পাশ থেকে চাপ পায়। চাপ পাইলে তখন এটা উপরের থেকে উপরের দিকে উঠে যায়। বুঝছো? বুঝছি, মেন কথা হচ্ছে প্রাকৃতিক কারণ। হ্যাঁ, প্রাকৃতিক কারণ। তারপরে ধরো চ্যুতি, চ্যুতি হচ্ছে ফল্টিং। আচ্ছা, চ্যুতি, এই যে তিনটা চ্যুতি ঘটে। চ্যুতি হচ্ছে কি, ওটা যেমন চাপ পেয়ে উঁচু হয়ে গেছে, এটা চাপ, এটা এই চ্যুতিটা ঘটে দুই কারণেই। সংকোচন বলের সংকোচনের জন্য হইতে পারে, প্রসারণের জন্য হইতে পারে। কি যেন, তোমার কিন্তু ভাঁজটা হয় শুধুমাত্র সংকোচন বলের কারণে, আর চ্যুতি হয় সংকোচন এবং প্রসারণ দুই বলের কারণে। বহুপদী সমার্থক আসতেই পারে, একাধিক উত্তর হয় না, যে চ্যুতির কারণ কোনটি? সংকোচন বল, প্রসারণ বল, দুইটি, কোনোটি নয়, দুইটি, এরকম। মানে চ্যুতি ঘটে সংকোচন এবং প্রসারণ দুইটির জন্য। চ্যুতিটা কি? চ্যুতি হচ্ছে তোমার, চ্যুতিটা আগামী দিন মানে আগামীকালকে এটা একটু আরেকটু পড়াবো না। তো চ্যুতিটা কি আমি একটু ছোট করে যদি বলে রাখি। এর জন্য ক্লাস থাকবে অফলাইন। বুঝি নাই। তো কালকে পড়ব। কালকে বলছি চ্যুতির জন্য অফলাইন ক্লাস দরকার, আজকে শেষ হবে। আচ্ছা ঠিক আছে, চ্যুতি ঠিক আছে। এই যে চ্যুতি হচ্ছে জাস্ট ওরা হয়, মানে ওই প্রেশারটা কমে যায় দুই পাশ থেকে, প্রেশারটা কমে বা বাড়ে, আমি এটুকু বলে ছেড়ে দিচ্ছি আর কি। তোমার হচ্ছে চ্যুতি হচ্ছে প্রেশারটা কমে বা বাড়ে দুই পাশ থেকে, কমে বা বাড়লে এই ভূমিটা একটু নিচে নেমে যায়, হয় নিচে নামবে, নয় সাইডে সরে যাবে, নয় হচ্ছে তোমার করে উপরে উঠে যাবে, আরেকটা আছে হচ্ছে উপরে উঠে যাবে। আর এখানে একটা কোণ উৎপন্ন করবে, কোণ, এই যেখানে একটা কোণ উৎপন্ন করবে। হ্যাঁ, এই কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্নের ওপরে আমরা আসলে কোনটা স্বাভাবিক চ্যুতি,
কোনটা হচ্ছে তোমার স্ট্রাইক স্লিপ চ্যুতি, কোনটা হচ্ছে তোমার আরেকটা কি যেন আছে, এই যে আরেকটা বিপরীত চ্যুতি, এগুলাকে আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো চ্যুতিটা থেকে শুরু করে আগামী দিন আমরা এটা শেষ করে দিব না। থিওরি তোমরা একটু এখানেও কি হ্যাঁ বলো। এখানেও কি স্যার সমতি বাহু ম্যাটেরোগুলো আসবে কি কোন কোন যেহেতু না উৎপন্ন কোন না, হচ্ছে? জাস্ট ওই যে এখানে জিজ্ঞেস করে যে তোমার স্বাভাবিক চ্যুতি কি। স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে তোমার এটা হচ্ছে স্থূলকোণ উৎপন্ন হয়। স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে সাধারণত স্থূলকোণ, এই যে স্থূলকোণে অবস্থান করে। এই দেখো স্বাভাবিক চ্যুতি হচ্ছে স্থূলকোণ করে, স্ট্রাইক চ্যুতিতে কোনো কোণ করে না, এটা বোঝা যায় না, 0 ডিগ্রি বলতে পারো। আর বিপরীত চ্যুতির ক্ষেত্রে তোমার সূক্ষ্মকোণ করে, আবার 10 ডিগ্রির নিচে হলে সেটাকে বলে ওভার থ্রাস্ট চ্যুতি। হ্যাঁ, তো এগুলা এখানে অনেক এমসিকিউ আছে আর কি। তো আমরা এখানে আগামী দিন আমার স্যার ম্যাথের মতো কিছুটা স্থূলকোণ সূক্ষ্মকোণ। হ্যাঁ আসলে সায়েন্সের তো সব জায়গায়, যদি এটা ভূগোল, এটা হচ্ছে ভূগোলের সাবজেক্ট, যেটা মানে আগের কোনো বইগুলো ছিল না, ওই বইটাই নতুন। তো তারপরে সায়েন্সে ভূগোলে এগুলো তো আছেই না। ওকে, তাহলে আজকে আর যাচ্ছি না, আমিও চিল্লাইতে মানে এটা থিওরি তো কথাই বেশি বলতে হয়েছে। তো আজকে আর যাচ্ছি না, তোমরা পড়ালেখা করো, যেটুকু পড়াইছো আমাদের একটু দেখো, আধা ঘন্টাও লাগবে না দেখলে। আশা করি আসলে যারা ছিলা সমস্যা হবে না। আর কালকে তো আছেই, কালকে প্রবলেম থাকলে আমাকে জানাইতে পারবো।